আচ্ছা, যে কোনো বই, যার যে বই আছে, তবে সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় অক্ষরপত্রে একটু শর্টে লেখা আছে, সহজে এবং কমে লেখা আছে অর্থনৈতিক রসায়ন। এই অধ্যায়ের আমার পড়ার বিষয়বস্তু কি সেটা আগে বলি। অধ্যায়টির নাম হলো অর্থনৈতিক রসায়ন, পঞ্চম অধ্যায়। এই অর্থনৈতিক রসায়নে অধ্যায়টি কিন্তু বই পড়তে হবে আগে, আমার সাথে সাথে বই পড়তে হবে। বই পড়ার পরে তারপরে নোটের টপিকসগুলো পড়বে, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেইটা তুমি আয়ত্ত করবে। এখানে অর্থনৈতিক রসায়নের সিলেবাস হলো বাংলাদেশের শিল্পক্ষেত্রের সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশে যে খনিজ সম্পদগুলো আছে তার বর্ণনা বা তার পরিচিতি, বাংলাদেশে যে শিল্প কলকারখানাগুলো আছে সেইগুলোর বর্ণনা বা পরিস্থিতি, এবং এই শিল্প কলকারখানার মধ্যে সিলেবাসে আছে কাদের প্রস্তুত প্রণালী সেটা দেখতে হবে। এখানে আছে দেখো, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রের উপাদান, গ্যাসের উপাদান ও ব্যবহার সময়ের বর্ণনা, এটা রিডিং পড়ে ফেলো। বাংলাদেশের কয়লা ক্ষেত্র, কয়লার মান ও ব্যবহার, জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্পায়নের সম্ভাবনা, বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প রসায়নের পরিস্থিতি, কি কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বাংলাদেশে আছে, চিনি শিল্প আছে, সার শিল্প আছে, কাগজ শিল্প, ঔষধ শিল্প। কিন্তু ঔষধ শিল্প আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যে শিল্প কলকারখানাগুলোর উৎপাদন প্রণালী আছে সেটা হলো নাম্বার 1 ইউরিয়া, নাম্বার 2 কাঁচ, নাম্বার 3 সিলেবাসে আমাদের যে শিল্প উৎপাদনগুলো আছে সেটা প্রথম দিকে ভূমিকা, ভূমিকা বলতে আমি বলেছি যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের যে মজুদ আছে, কোন কোন অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এই খনিজ সম্পদটি উত্তর অঞ্চল এবং বিশেষ করে সিলেট, ব্রাহ্মণবাড়িয়ার পরের থেকে সিলেট এই অঞ্চলে আসছে গ্যাস ক্ষেত্র। বাংলাদেশে 33টা গ্যাস ক্ষেত্র আছে, সেখান থেকে গ্যাস উত্তোলিত হয়। ঢাকা, চট্টগ্রাম, এখন রাজশাহীতেও সরাসরি গ্যাস ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সাপ্লাই দেওয়া হয়। শিল্প কলকারখানায় গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, আবার গৃহস্থলী কাজেও কিন্তু আমরা গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করি। আমাদের দক্ষিণবঙ্গে আমরা এলপি গ্যাস অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা সিলিন্ডারে ভর্তি করে বিক্রি হয়, আমাদের পাইপলাইনের সাহায্যে গ্যাস সরবরাহ কিন্তু আমাদের অঞ্চলে করা হয় না। তবে এখন তিতাস গ্যাস ক্ষেত্র থেকে মংলা বন্দরে কিন্তু পাইপলাইন গিয়েছে, সেখানে গ্যাস সাপ্লাই হয়, কিন্তু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য শুধুমাত্র। আমাদের বাড়ি বা বাসাতে কিন্তু এখনো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করেনি, কারণ গ্যাসের মজুদের একটা বিষয় আছে, কি পরিমাণ গ্যাস মজুদ আছে সেটা যদি গৃহস্থলীতে ব্যবহার করা হয় তাহলে শিল্প কলকারখানার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সব এরিয়াতে সারা দেশে গ্যাস কিন্তু সাপ্লাই নেই। এরপরে যেটা আছে যে বাংলাদেশের কয়লা সম্পদ, অর্থাৎ কয়লা খুব কম পরিমাণে আছে। দিনাজপুর এরিয়ায়
বাংলাদেশে যে কয়লা সম্পদ আছে এটা হলো দিনাজপুর এরিয়ায়। এই কয়লার খনি স্যার 2 দিন নতুনতা আর বাকি একদিন আগে পড়ানি, আর নূর বলছে, আর তন্নি বলছে স্যার নিউ চ্যাপ্টার পড়া পারবনি স্যার। আর কি কমেন্টস আসছে না? ও না, কমেন্টস এসছে কিন্তু এটা দেখা যাচ্ছিল না। এই ফোনে যে নেট হয় এটা খুব দুর্বল, এই জন্য দেখতে পাচ্ছিলাম না। আমি ডাইরেক্ট কমেন্টসে গিয়ে এখন দেখলাম। কলেজ খুলে গেলে আপনার সামনে বসে রিভাইজ দিলে ভালো হয়। দেখলাম তো এগুলো, হ্যাঁ এগুলো তো সব কমেন্টসের গাদা। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্পায়নের সম্ভাবনা, এটা রিডিং পড়ে ফেলো। তাহলে বইয়ের যার যে বই আছে কোনগুলো রিডিং পড়বা? পার্ট 1, পার্ট 2। পার্ট 2 তে হলো বাংলাদেশের কয়লা, কয়লার মান এবং ব্যবহার, একেবারে লাইন বাই লাইন রিডিং করতে হবে এগুলো। পার্ট 3 জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্পায়নের সম্ভাবনা। পার্ট 4 এ আছে বাংলাদেশের উল্লেখযোগ্য রসায়ন শিল্পের পরিস্থিতি, কোথায় কোন সার কারখানা আছে সেটা, কোথায় গ্লাস কারখানা আছে, যেমন এখানে আছে ইউরিয়া সার কারখানা আশুগঞ্জ আছে, পলাশ ইউরিয়া সার কারখানা আছে, চিটাগাং ইউরিয়া সার কারখানা আছে, কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড আছে, সাতক সিমেন্ট কোম্পানি, কর্ণফুলী পেপার মিল, খুলনা হার্ডবোর্ড মিল, উসমানিয়া গ্লাস ইন্ডাস্ট্রি, ট্রিপল সুপার ফসফেট পতেঙ্গা চট্টগ্রাম। বাংলাদেশের অনেকগুলো চিনির কারখানা আছে, চিনি কল, 16টা চিনি কল আছে, যার ভিতরে আমাদের কাছে আছে কি মুবারকগঞ্জ, কালীগঞ্জ। কিন্তু আমাদের সিলেবাসে চিনির শিল্প উৎপাদন নেই, আমাদের সিলেবাসে ওষুধ শিল্প নেই, আমাদের সিলেবাসে কি আছে? তাহলে পার্ট 1 থেকে 4 পর্যন্ত রিডিং পড়বে আগে। পার্ট 1 থেকে 4 পর্যন্ত তোমাদের রিডিং পড়া বাড়ির কাজ এটা। আর আমাদের যেগুলো আছে কাঁচের পরে আছে সিরামিক, অর্থাৎ মেলামাইন না, কিন্তু মেলামাইন আলাদা জিনিস, সিরামিক আলাদা জিনিস। সিরামিক তিন, 4 কাগজ, কাগজ, চামড়া, সিমেন্ট, কাগজের পরে চামড়া, সিমেন্ট। এই 6টা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, তার উৎপাদনের মূলনীতি, অর্থাৎ ইউরিয়া উৎপাদনের মূলনীতি, কাঁচ উৎপাদনের মূলনীতি, সিরামিক উৎপাদনের মূলনীতি এবং বর্ণনা প্রণালী, এই 6টা আমাদের আগে পড়তে হবে। প্রথমে আসো ইউরিয়া শিল্প উৎপাদন আমরা আলোচনা করি। ইউরিয়ার রাসায়নিক সংকেত হলো এটা হলো ইউরিয়া। ইউরিয়া শিল্প উৎপাদন কিভাবে করা হয়? শিল্পক্ষেত্রে ইউরিয়া উৎপাদন করা হয় বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এক এক শিল্প কলকারখানায় এক একভাবে উৎপাদন করে। যেমন মিথেন গ্যাস থেকে আমরা অনেক সময় হাইড্রোজেন উৎপাদন করি। তাহলে এর মূলনীতি হলো যে প্রথমে মূলনীতি, এটার উৎপাদনের মূলনীতি হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এটা উৎপাদন করা হয় আয়রন প্রভাবকের উপস্থিতিতে
অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া উৎপাদন করা হয় আগে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে। নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে আংশিক পতন প্রক্রিয়ায়, বায়ুমণ্ডলে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে? 78%। ওই নাইট্রোজেন আংশিক পতন প্রক্রিয়ায় পৃথক করা হয়। আর এই হাইড্রোজেনটা কোথা থেকে আসে? হাইড্রোজেনটা আসে দেখো যে প্রাকৃতিক গ্যাস। দেখবা যত ইউরিয়া সার কারখানা আছে সব কিন্তু চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চলে। এইদিকে কোনো ইউরিয়া সার কারখানা নেই, কারণ ওই অঞ্চলে কি গ্যাস ক্ষেত্র আছে। গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো অ্যামোনিয়া, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেই প্রাকৃতিক গ্যাসে 90%-এর উপরে মিথেন থাকে। এই মিথেনকে জলীয় বাষ্প অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করানো হয়। করালে তখন কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন কটা হলো? 4 4 8। এই বিক্রিয়াটি ঘটানো হয়। দেখবা যে যত ইউরিয়া সার কারখানা আছে সব নদীর কূলে, হয় কর্ণফুলী নদীর কূলে, নতুবা সব কিন্তু নদীর কাছাকাছি চট্টগ্রাম অঞ্চলে। নদীর থেকে পাইপ লাইনে পানি নিয়ে আসে, সেই পানি উচ্চ তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, গ্যাসীয়। সেই পানির সাথে মিথেনের বিক্রিয়া করানো হয়, করলে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন শিল্প কলকারখানায় এই মূলনীতিতে করে, আবার অন্য শিল্প কলকারখানায় অন্য নীতিতেও করতে পারে। আমার দরকার হাইড্রোজেন, সেটা এই যে পেলাম। এই হাইড্রোজেনটা এবার বায়ুমণ্ডল থেকে আংশিক পতন প্রক্রিয়ায় নাইট্রোজেন পৃথক করলাম, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলাম। হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন। এটা কিন্তু একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। এবং মুখোমুখি বিক্রিয়া, তাই উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রায় কিন্তু ঘটবে না, যেহেতু তাপ উৎপাদী, তাপমাত্রা কম হলে বিক্রিয়াটি ঘটবে। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে বিক্রিয়াটি সম্পন্ন হয়। চাপ বাড়ালে বিক্রিয়াটি সাম্যাবস্থা ডাইনে যায়, লা শাটেলিয়ান নীতি অনুসারে। যেহেতু এখানে 2 অণু, এখানে কি 4 অণু, তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সাম্যাবস্থা ডাইনে প্রবাহিত হয়। তাহলে অ্যামোনিয়া অধিক উৎপাদনের ক্ষেত্রে আয়রন প্রভাবক এবং প্রভাবক বিবর্ধক হিসেবে মলিবডেনাম ব্যবহার করা হয়, এবং উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটি সম্পন্ন করা হয়। উচ্চ চাপ, সে উচ্চ চাপ সৃষ্টি করতে গেলে কিন্তু অনেক খরচ হতে পারে। উচ্চ চাপ সৃষ্টি করতে গেলে কিন্তু কষ্ট বেশি হবে। শিল্প উৎপাদন প্রক্রিয়ায় খেয়াল রাখতে হবে যেন কম খরচে অল্প সময়ে বেশি উৎপাদ পাই। তাহলে এখানে একটু অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ আমরা নির্ধারণ করি, যে বেশি চাপ প্রয়োগ করতে গেলে খরচ বেশি হবে, আবার তাপমাত্রা অনেক কমালে বিক্রিয়াটি থেমে যেতে পারে। তাই নিম্ন তাপমাত্রা এমন হবে যেন বেশি উৎপাদ পাই, বিক্রিয়া যেন থেমে না যায়। তাহলে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ, এখানে 200 ATM এর কাছাকাছি চাপ, 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটি অধিক উৎপাদ পাওয়া যায়, অধিক অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে এই উৎপাদিত অ্যামোনিয়া এই কার্বন ডাই অক্সাইডের সাথে এবার বিক্রিয়া করানো হয়। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয় প্রথমে। উক্ত অ্যামোনিয়াম কার্বামেটকে বিয়োজিত করলে
পানি। এই যে ইউরিয়া উৎপন্ন হলো, এটা উচ্চ চাপে তরল অবস্থায় থাকে, সেটাকে বহু উপর থেকে শাওয়ারে যেমন পানি পড়ে ওরকম ছেড়ে দিলে ছোট ছোট দানায় পরিণত হয় এবং সাদা বর্ণের দানাদার পদার্থ এই অ্যামোনিয়া। এইটা হলো মূল নীতি। তাহলে অধিক অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে এই বিক্রিয়াটি গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াটিতে যত বেশি অ্যামোনিয়া উৎপাদন করব তত অধিক পরিমাণে ইউরিয়া কিন্তু আমি পাবো। তোমাদের যার যে বই আছে সেই বই থেকে অ্যামোনিয়া উৎপাদনের মূল নীতি উদাহরণ সহ পড়বে। দেখো আমার কাছে যে বইটা আছে সেখানে মূলনীতি এক এক বইতে এক এক রকম থাকতে পারে, তা আমি মূল কথাগুলো লিখলাম। ইউরিয়া ফ্লোশিট আছে দেখবা, প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্রটা মনে রাখলে অ্যামোনিয়া উৎপাদন তোমার সহজে হবে। এখানে দেখো এই বইতেই, আমি যে বই এখন কাছে আছে, এখানে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড উৎপাদন আগে দেখিয়েছে, মিথেন থেকে নিকেল প্রভাবকের উপস্থিতি আমি যেটা দেখিয়েছি এইটাই। তাহলে মূলনীতির মধ্যে সবগুলোই কিন্তু আসবে। ডাইরেক্ট মূলনীতি অ্যামোনিয়া উৎপাদনের এইটা, কিন্তু এই যে অ্যামোনিয়া উৎপাদন যেটা করলাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন লাগে, হাইড্রোজেন কোথা থেকে পেলাম, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পেলাম এটা দেখাতে হবে। তাহলে এই হলো অ্যামোনিয়া উৎপাদনের শিল্পক্ষেত্রে মূলনীতি এবং ব্যাখ্যা। এটা পড়ে ফেলো, এটা পার্ট 5, পার্ট 5-এ আছে এটা। এরপরে কাঁচ বা গ্লাস, আমরা গ্লাসে চলে যাব। সবাই কিন্তু বাড়িতে জানলায় গ্লাস ব্যবহার করা হয়, গাড়ির সামনে গ্লাস ব্যবহার করা হয়, আমরা গ্লাসের সামগ্রী ব্যবহার করি, অর্থাৎ কাঁচের গ্লাস, কাঁচের প্লেট, কাঁচের বাটি, বিভিন্ন কিন্তু কাঁচের জিনিস আমরা ব্যবহার করি। আসলে কাঁচ কাকে বলে, কাঁচ বলতে আমরা কি বুঝি, গ্লাস বা কাঁচ এটা বলতে আমরা কি বুঝি দেখো। এক কথায় আমরা বলতে পারি সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেটকে আমরা গ্লাস বা কাঁচ হিসেবে সাধারণভাবে চিনি। সিলিকন ডাইঅক্সাইড মানে কি বালি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কিন্তু আমরা গ্লাস উৎপাদন করি না। গ্লাস উৎপাদন করা হয় সোডিয়াম কার্বনেট প্লাস SiO2, সোডিয়াম সালফেট প্লাস কার্বন। বিক্রিয়াগুলো আগে লিখি, সোডিয়াম অক্সাইড প্লাস ক্যালসিয়াম কার্বনেট প্লাস বোরিং লাগবে কিন্তু একটু, এটা ধৈর্য ধরে শুনতে হবে এবং নিজে পড়তে হবে। কাঁচ কাকে বলে, কাঁচের মূল উপাদান কি? মূল উপাদান হলো এই যে সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট অর্থাৎ চুন। এদের মূল উপাদান, প্রধান কাঁচামাল। কাঁচ তৈরি করতে গেলে কি কি কাঁচামাল লাগে? সোডিয়াম কার্বনেট লাগে, সিলিকন ডাইঅক্সাইড কমন, সোডিয়াম অক্সাইড লাগতে পারে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, এইগুলো। আবার অপ্রধান কিছু কাঁচামাল আছে কাঁচ তৈরি করতে গেলে লাগে, সেগুলো হলো পটাশিয়াম কার্বনেট, বোরক্স, ফেলসফার, লেড অক্সাইড,
ভাঙা কাঁচের টুকরো, বিরঞ্জক পদার্থ, এইগুলো প্রয়োজন হয়। এখন আসো উৎপাদনের মূল নীতি। এই কাঁচ উৎপাদনের মূলনীতিতে যাওয়ার আগে আমি তো বাম পাশ লিখেছি, ডান পাশ লিখবো পরে। যে উল্লেখিত যে কাঁচামাল বললাম কি কি, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট লিখেছি এখানে, সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রধান কাঁচামাল। আর অপ্রধান কাঁচামাল আছে যেগুলো প্রয়োজন হয়, যেমন রঙিন কাঁচ যদি তৈরি করতে চাই কিছু রঙিন পদার্থ লাগবে, সেগুলো অপ্রধান কাঁচামাল। এই মিশ্রণগুলোকে, অর্থাৎ এই যে মিশ্রণগুলোকে আমরা একটা চুল্লিতে নিয়ে উচ্চ তাপমাত্রায় বিগলিত করব, মানে গলিয়ে ফেলবো। গলিয়ে ফেলার পর যে রিয়াকশন হবে সেখানে, সেই রিয়াকশনের ফলে উচ্চ সান্দ্রতা বিশিষ্ট তরল যে গলিত কাঁচ পাওয়া যাবে, সেটাকে আমরা এবার ছাঁচে ঢালবো। ঢাললে এটা জমাট বেঁধে কঠিন কাঁচে পরিণত হবে। সেখানে উপাদানগুলো কি কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড। এটা গলিত কাঁচ। খেয়াল করো যে গলিত কাঁচের কি কি উপাদান থাকে। যখন এই মিশ্রণগুলোকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে গলিয়ে ফেলি, সেই গলিত তরলকে ছাঁচে যখন ঢালবো, এটাকে গলিত কাঁচ বলি আমরা। সেই গলিত কাঁচে যে কি কি উপাদান থাকে, কিভাবে থাকে তার সংযুক্তি, Na2O, এই যে এইটাকে আমরা বলি কিন্তু গলিত কাঁচ, উচ্চ সান্দ্রতা বিশিষ্ট গলিত তরল। এটা ঠান্ডা হয়ে কঠিন কাঁচে পরিণত হয়। প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদন, ওইটাই সিলেবাসে আছে মনিরা। প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদন, ওইটাই সিলেবাসে আছে, যেটা আমি আলোচনা করেছি আর কি এর আগে। এখন এই গলিত কাঁচ, তুমি যদি রঙিন কাঁচ তৈরি করতে চাও, এর ভিতরে রঞ্জক মিশাতে হবে। আর যদি রঙিন কাঁচ তৈরি করতে না চাও, তাহলে ওই কাঁচকে ছাঁচে ঢেলে কঠিন আকার ধারণ করবে। এবার ওটাকে ফিনিশিং করতে হবে, মসৃণ করতে হবে। তারপরে ওই কাঁচকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে আবার ধীরে ধীরে শীতল করতে হবে। উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে আবার ধীরে ধীরে শীতল করতে হবে। এতে কাঁচের দৃঢ়তা বাড়ে। কাঁচ কিন্তু একটি ভঙ্গুর পদার্থ। তুমি যদি কাঁচকে কোনো ইট বা টুকরো দিয়ে আঘাত করো, ভেঙে যায়, তাহলে ভঙ্গুর পদার্থ। তারপরেও এই কাঁচের দৃঢ়তা আনার জন্য অ্যানোলিং, অনেক সময় জ্ঞানমূলকে আসে। অ্যানোলিং বলতে কি বোঝো? অ্যানোলিং হলো কাঁচকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে প্রায় গলনাঙ্কের পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার আস্তে আস্তে শীতল করতে হবে। শীতল করার পর আবার উচ্চ তাপমাত্রায় নিয়ে যেতে হবে। তোমরা জানো কি না, এই যে কর্মকার যারা দা, বটি এইগুলো তৈরি করে, লোহার ছুরি তৈরি করে, এরা কিন্তু দেখবা তৈরি করার পর এটাকে একবার আগুনের মধ্যে দিয়ে, সেই কয়লার হাঁপড়ে আগুনের মধ্যে দিয়ে লাল টকটকে করে ফেলে, প্রায় গলে গেছে। ওটাকে পানির ভিতরে চুবায়, ঠান্ডা হয়ে যায়, আবার প্রায় গলনের তাপমাত্রা পর্যন্ত নিয়ে যেয়ে আবার পানির ভিতরে চুবায়। তাহলে কি হয়? এটার দৃঢ়তা বাড়ে। অর্থাৎ কাঁচা লোহা থেকে আমরা বলি পাকা লোহা, যেটাকে আমরা বলাই লোহায় পান দেওয়া। লোহায় পান দেওয়া, তাহলে শক্ত হয়। তেমনি এই কাঁচকে অ্যানোলিং প্রক্রিয়ায় দৃঢ়তা আনয়ন করা হয়। সে অ্যানোলিং তাহলে কি? কাঁচকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে প্রায় গলনাঙ্কের তাপমাত্রা পর্যন্ত নিয়ে গিয়ে সেটাকে আবার শীতল করা। এরকম বারবার করলে ঘনত্বটা এবং সব জায়গায় তার বন্ডিংটা, এই উপাদানগুলোর বন্ডিংটা মজবুত হয় আরো। কাঁচের আর একটা সংজ্ঞা আছে কিন্তু, উচ্চ সান্দ্রতা বিশিষ্ট তরল পদার্থ কিন্তু কাঁচ। বললে কিন্তু তোমার চুল খাড়া হয়ে যাবে, স্যার কাঁচ আবার তরল হয় কিভাবে? কিন্তু কাঁচের প্রকৃত একটা সংজ্ঞা আছে, সেটা হলো কাঁচ হলো উচ্চ সান্দ্রতা বিশিষ্ট
তরল পদার্থ যেটা কঠিন অবস্থায় থাকে। তাহলে আবার বলবা স্যার তরল পদার্থ কঠিন অবস্থায় থাকে, তাহলে কি হয়ে গেল? পদার্থ তরল, আবার বলছেন কঠিন অবস্থায় থাকে। উচ্চ সান্দ্রতা বিশিষ্ট অপরিবাহী তরল, কাজ হলো উচ্চ সান্দ্রতা বিশিষ্ট অপরিবাহী তরল। তোমরা জিওগ্রাফিক চ্যানেলে দেখবে, ডিসকভারিতেও দেখাই, দ্রুত গতি সম্পন্ন কোনো ছোট্ট সূক্ষ্ম কণা যদি কাঁচের উপরে তুমি নিক্ষেপ করো, তাহলে এপাশ থেকে ভেদ করে ওপাশে বেরিয়ে যায়, কাঁচ কিন্তু ভাঙে না। কাঁচ যেমনই থাকে ছিদ্র হয়ে কিন্তু ওপাশে বেরিয়ে যায়। তাহলে কাঁচ যে উচ্চ সান্দ্রতা বিশিষ্ট অপরিবাহী তরলের প্রমাণ কিভাবে করবে? একটা কাঁচ মনে করো 1 ইঞ্চি পুরু, নিচের দিকেও 1 ইঞ্চি পুরু, উপরেও 1 ইঞ্চি পুরু সমান। এই কাঁচটাকে তুমি রেখে দেবে খাড়া করে, হেলান দিয়ে রেখে দেবে। 100 বছর পর, তুমি তো বাঁচবে না, আমিও বাঁচবো না, 100 বছর পর ওই কাঁচের উপরের পাশের পুরুত্ব পরিমাপ করবে, নিচের পাশের পুরুত্ব পরিমাপ করবে, দেখবে উপরের পুরুত্ব কম আর নিচের পাশের পুরুত্ব বেড়ে গেছে। তার মানে আস্তে আস্তে নিচের দিকে ওই কাঁচের স্তর নিচের দিকে চলে এসছে। উপরের পাশটা চিকুন হয়ে গেছে, নিচের পাশটা অনেক মোটা হয়ে গিয়েছে। তার মানে এটা অপরিবাহী উচ্চ সান্দ্রতা বিশিষ্ট তরল বলেছিলাম। এটাকে খাড়া করে রাখলে আস্তে আস্তে নিচের দিকে মোটা হয়ে গিয়েছে। তাহলে কাঁচ হলো এটা মিশ্রণ, কাঁচের কোনো সংকেত হয় না। আমরা বলি সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম বোরোসিলিকেট, বিভিন্ন উপাদান থাকতে পারে। মূল উপাদান হলো এই যে সিলিকন ডাইঅক্সাইড, সেখানে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থাকতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকতে পারে। এই মিশ্রণটাকে বলা হয় কাঁচ। তাহলে এই কাঁচ তৈরির বিক্রিয়াগুলো একটু দেখাই, পদ্ধতি বই থেকে পড়ে নিও। কি উৎপন্ন হয় এখানে দেখো, সোডিয়াম অক্সাইড উৎপাদন করা হয় এইটা থেকে একে কার্বনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, Na2O SiO2। এই যে দেখো এটা কাঁচ, এটাও কাঁচ। এই যে এটা যেটা উৎপন্ন হলো 3 নম্বর বিক্রিয়া, এটাও কাঁচ। আমি সিলিকন ডাইঅক্সাইডের সংখ্যা উল্লেখ করছি না, কিন্তু খেয়াল করো বইতে দেখবা এখানে দেওয়া আছে যে X অণু সিলিকন ডাইঅক্সাইড, X অণু সিলিকন ডাইঅক্সাইড, তাহলে এখানেও সে X। এখানে মনে করো দেওয়া আছে Y অণু সিলিকন ডাইঅক্সাইড, তাহলে এখানে Y। এখানে দেওয়া আছে Z অণু সিলিকন ডাইঅক্সাইড, তাহলে এখানেও Z। তাহলে এই যে এটা 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 এই সবই কিন্তু কাঁচ। এখানে একবারে লিখে দেওয়া হয়েছে যে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের মিশ্রণ হলো কাঁচ। তাহলে এই কাঁচ উৎপাদনের মূলনীতি যার যে বই আছে সেই বই থেকে কিন্তু পড়ে ফেলবে। তাহলে 2টা শিল্প উৎপাদন আমরা পড়লাম, সেটা হলো এখন দেখবা যে বিভিন্ন প্রকার কাঁচ আছে। পটাশ গ্লাস, সাধারণ গ্লাস, সাধারণ গ্লাস হচ্ছে এটা। কিন্তু এখন তুমি বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে গ্লাসের গুণগত মান ভিন্ন ভিন্ন রকম হয়। যেমন তোমার হার্ডি গ্লাস দরকার, তাপ যাতে সহ্য করতে পারে, তাহলে বোরো অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস আমরা ব্যবহার করব। ল্যাবে যেটা ব্যবহার করি, ল্যাবে বিভিন্ন গ্লাস সামগ্রী বোরো অ্যালুমিনিয়াম সিলিকেট। আবার মনে করো তুমি অস্বচ্ছ কাঁচ তুমি তৈরি করবে, যেটা বিভিন্ন দরজায় ব্যবহার করা হয়, সেখানে ওই কাঁচের ভিতরে আমরা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ফ্লোরাইড ইত্যাদি যোগ করি এর মধ্যেই গলিত অবস্থায়, তাহলে সেটা অস্বচ্ছ কাঁচ হয়ে যায়। তাহলে কাঁচ স্বচ্ছ কাঁচ তৈরি করব না রঙিন কাঁচ তৈরি করব না অস্বচ্ছ কাঁচ তৈরি করব, তার উপরে ভিত্তি করে
এই গলিত কাঁচের মধ্যে আমরা বিভিন্ন উপাদান যোগ করি, করে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা কাঁচগুলো তৈরি করি। তাহলে তোমরা যার যে বই আছে এই দুটো পড়বে, ইউরিয়া এবং গ্লাস। আর তার আগে পার্ট 3 পর্যন্ত রিডিং পড়বে, অর্থাৎ পার্ট 4 পর্যন্ত রিডিং পড়বে। পার্ট 5 এবং পার্ট 6 হলো ইউরিয়া এবং গ্লাস। তাহলে সবাই গ্লাস পর্যন্ত পড়বে। আগামী ক্লাসে আমি আর দুটো আলোচনা করব, এর পরের দুটো সিরামিক, পাল্প পেপার, কাগজ, এই দুটো আলোচনা করব। পরের ক্লাসে আমরা সিমেন্ট আর চামড়া। তাহলে 3টে ক্লাসে আমাদের শিল্পোৎপাদনগুলো হয়ে যাবে। আর বাকি দুটো ক্লাসে বা একটা ক্লাসে আমাদের দুটো ক্লাস লাগবে, আরো 6টা ক্লাস লাগবে এখানে। তাহলে তোমরা সবাই ইউরিয়া এবং কাঁচ এই পর্যন্ত পড়বে, যার যে বই আছে। আমি কি বলেছি সবাইকে, যার যে বই আছে সেই বইয়ে প্রথম থেকে এই গ্লাস পর্যন্ত পড়বে রিডিং, তারপরে নোটটা পড়বে। যেটা তোমার কাছে সহজ এবং বোধগম্য মনে হয় সেটা তুমি পরবর্তীতে আয়ত্ত করবে। নোটের শিল্পোৎপাদন যদি তোমার সহজ মনে হয় ওটা পড়বে, তোমার বইয়ের শিল্পোৎপাদন সহজ হলে বইয়েরটা পড়বে। প্রথম কাজ হলো বই আগে পড়া। এই কাজ পর্যন্ত বই পড়ে ফেলবে সবাই। আমার কাছে যেটা আছে এখন, যেটা আমার হাতে ছিল অক্ষরপত্রের, আর আমি নোট করেছি অন্য রাইটারের বই থেকে, অন্য রাইটারের, ঠিক আছে।